গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে ছাত্রদল। আবাসিক হলে ছাত্র রাজনীতির রূপরেখা নিয়ে 23টি ছাত্র সংগঠনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠকে এ দাবি জানায় তারা। বৈঠকে ছাত্র শিবির থাকায় বয়কট করে 3টি বাম ছাত্র সংগঠন। শিক্ষার্থী ও সংগঠন যেন মুখোমুখি না হয় সে চেষ্টার কথা জানান উপাচার্য। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি দেওয়ার পর আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে হলে রাজনীতি নিষিদ্ধ করেন উপাচার্য। রোববার 23টি ছাত্র সংগঠনের সাথে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বৈঠকে ছাত্র শিবির থাকায় বয়কট করে ছাত্র ইউনিয়ন সহ 4টি বাম ছাত্র সংগঠন। আমাদের ওয়াকআউট করার কারণ হচ্ছে যে বারবার করে ইসলামী ছাত্র শিবির যারা কিনা 90-এর যেই সামাজিক চুক্তি, সেই সামাজিক চুক্তি অর্থাৎ পরিবেশ পরিষদের আন্ডারে একটি নিষিদ্ধ সংগঠন, তারা কিভাবে করে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া এই ক্যাম্পাসে নরমালাইজড হয়ে গেল এবং এই ক্যাম্পাসের প্রতিটি প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে। তবে ছাত্র শিবির বলছে তাদের বয়কটে কিছু আসে যায় না। বৃহত্তর সংগঠন এরকম মতামত ব্যক্ত করে তারা বলেছে তারা থাকবে না। এটা নিয়ে আমরা আসলে বিচলিত নই। ফ্যাসিবাদ না হওয়ার জন্য, তাদের ক্ষমতা থেকে হটানোর জন্য আন্দোলন পরিচালনা করছিল। তখন এই নির্দিষ্ট গ্রুপটা আমাদের সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল। তারা ক্রিমিনালাইজ করে এই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন আখ্যা দিয়ে 14 সালে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছে এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদ হইতে লং টার্মে এম্পাওয়ার করেছিল। হল ও একাডেমিক ক্ষেত্রে রাজনৈতিক কাঠামো চায় না বলে মত দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা তাদের দাবি দেওয়ার শ্রদ্ধা জানিয়েছিলাম। আমরা তাদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি বলেছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে তারা শিক্ষার্থীর যে পালস তারা জানিয়েছিল যে তারা চায় না হলে এবং একাডেমিকের কোনো রাজনীতি চায় না। রাজনীতি ফিরে গেলে আবার দাসত্ব কালচারে ফিরে যাবে, আবার হচ্ছে গিয়ে কি গন্ডুম গেসুম কালচারে ফিরে যাবে। ছাত্র দল জানায় সন্ত্রাসী ছাত্রলীগের 15.5 বছরের কার্যক্রমে আতঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা। বিষয়টি মাথায় রেখেই রাজনীতি করবে ছাত্র দল। আমাদের 1 নম্বর এজেন্ডা ছিল যে আগামীতে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর এই গুপ্ত রাজনীতি থাকা চলবে না। এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এন্ড কেউ যদি বলে যে আমরা আবারও আংশিক কমিটি প্রকাশ করব, করে আবারও একটি অংশ রেখে দেব মপতন্ত্র কায়েমের জন্য। উপাচার্য জানান শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো যেন মুখোমুখি না হয় সেজন্যই সবার সাথে আলোচনা হয়েছে। এই ক্যাম্পাসে অন্তত যদি হল দিয়ে শুরু করতে চাই, হল পর্যায়ে, তারপর সম্ভব হলে ক্যাম্পাস পর্যায়ে আমরা রাজনীতির রূপটা কেমন হওয়া উচিত, শিক্ষার্থী বান্ধব রাজনীতির রূপটা কেমন হওয়া উচিত, এটা আমরা এই আলোচনাটা আমরা শুরু করেছি। বৈঠকে ডাকসু নির্বাচন নিয়েও আলোচনা হয়। কারণে যে আমাদের সামনে ডাকসু নির্বাচন আছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিগগিরই সবার সাথে সরাসরি দেখা হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপি সম্মেলনে কথা বলেন তিনি। ভার্চুয়াল বক্তব্যে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে জনগণের আস্থা ফেরানোই মূল লক্ষ্য। পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলেন তিনি। প্রায় 1.5 দশক পর রাজশাহী মহানগর বিএনপির কাউন্সিল। রোববার সকাল থেকে নগরীর শাহ মখদুম ঈদগাহ মাঠের পাশে সম্মেলন স্থলে জড়ো হন নেতাকর্মীরা। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। এ সময় সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, সংস্কার কমিশন যেসব বিষয়ে কাজ করছে তার বেশিরভাগই বিএনপি 2.5 বছর আগেই জাতির সামনে তুলে ধরেছে। যত সংস্কার আলাপ আলোচনা হয়েছে তার অধিকাংশ সংস্কার বিএনপি 2.5 বছর আগেই জাতির সামনে ঘোষণা করেছিল। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে জনগণের আস্থা অর্জন করার মাধ্যমে আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে এবং তার জন্য দরকার আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া। আওয়ামী লীগ শিক্ষা, বিচার ও স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তারেক। ভবিষ্যতের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনেকগুলো চ্যালেঞ্জ আছে সামনে। এই দেশের যারা যুবক, যারা বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্যা বের করে নিয়ে আসতে হবে। আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে। সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মিজানুর রহমান মিনু সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। রাজশাহীতে বিএনপির সবশেষ সম্মেলন হয় 2009 সালে। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।
জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির দাবি না মানলে আন্দোলনে নামবে জামায়াত ইসলাম। রোববার প্রধান নির্বাচন কমিশনারের সাথে নির্বাচনী আসনের সীমানা নিয়ে আলোচনা শেষে এ কথা জানান দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, জামায়াত সবসময় নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে কোনো আপত্তি নেই জামায়াতের, তবে নির্বাচনের আগে বিচারিক কাজ দৃশ্যমান করার জোর দাবি জানান তিনি। বিগত 3টি জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার কারণে এবার অবাধ স্বচ্ছ নির্বাচন হবে কিনা সেই বিষয়ে জনমনে সন্দেহ রয়েছে বলে দাবি করেন এই জামায়াত নেতা। এ সময় তিনি যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান। সংসদে একটা পোর্শন আমরা একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর আপার হাউসে, কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর টোটাল আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোথ, এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব, সেটাকে আমরা রিয়েলাইজ করার জন্য চেষ্টা করব। এটার কারণ হচ্ছে 54 বছরের ট্রেডিশনাল নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি যে এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায় নাই। আগামী নির্বাচনে ব্যাপক সহিংসতার শঙ্কা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আওয়ামী লীগ সমর্থকদের ঘিরেই উদ্বেগ তাদের। রোববার সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় এসব কথা উঠে আসে। সরকারের আরও জোরালো ভূমিকা চান তারা। অন্তর্বর্তী সরকারের 1 বছরে বিভিন্ন মন্ত্রণালয়ের সাফল্য ও ব্যর্থতা পর্যালোচনা তুলে ধরে বেসরকারি সংগঠন। এতে যোগ দেন রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক সহ অনেকেই। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে আগামী নির্বাচন ঘিরে নানা চ্যালেঞ্জ প্রসঙ্গ। সংস্কার, বিচার এবং আমাদের একটু সতর্ক থাকতে হবে যে সুষ্ঠু যে নির্বাচন আমরা চাই সেটা করা সম্ভব হবে কিনা। যেই পলিটিক্যাল পার্টি নিজেরাই ঐক্য তৈরি করতে পারে না, এটা তো একটা পলিটিক্যাল কাজ, এটা তো একটা ইকোনমিস্টের কাজ না। সংস্কার এবং বিচার এটি চলমান প্রক্রিয়া। নির্বাচিত সরকার সেই সংস্কার এবং বিচারের কাজটি তারা চলমান রাখবেন এই আশাবাদ। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পুরোপুরি সাফল্য আসেনি বলে মনে করে কয়েকটি রাজনৈতিক দল। এছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান তারা। জনগণের যেই আকাঙ্ক্ষা, জনগণের যে চাওয়া, জনগণ যেভাবে বৈপ্লবিক সংস্কার চেয়েছিল এই সরকারের কাছে, সেটা তারা বাস্তবায়ন করতে পারছেন না। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এবং এর ভিত্তিতেই আগামী নির্বাচনটা হতে হবে, এবং যারাই জনগণের সমর্থন নিয়ে দায়িত্বে যাবেন তারা অবশ্যই সেটাকে কার্যকর করবেন। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে ব্যাপক সহিংসতার শঙ্কা রাজনীতিবিদদের অনেকেরই। আওয়ামী লীগ সমর্থকদের অবস্থান কি হতে পারে তা নিয়েও উদ্বেগ তাদের। যে ইলেকশনের দিকে হাঁটছেন, আমি লিখে রাখতে পারেন এটা একটা বিপর্যয়কর নির্বাচন হবে। যে পার্সেন্টেজের ভোটার আওয়ামী লীগের সাপোর্টার, ওদের নেক্সট ইলেকশন ওদের ভোটিং বিহেভিয়ার কি হবে? আমাদের একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হচ্ছে। এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমরা কিভাবে নির্বাচনটা কিন্তু এত সহজভাবে আমরা গ্রহণ করতে পারবো না। বৈষম্যহীন যাতে সমাজ গঠিত না হয়, যাতে নতুন বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন তৈরি হয়েছে, এটি কিন্তু কখনো ছিল না। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। সেই সাথে প্রশাসনে জবাবদিহি নিশ্চিতেরও তাগিদ তাদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 16টি দল নিবন্ধনের প্রাথমিক যাচাই বাছাই উত্তীর্ণ হয়েছে। রোববার নির্বাচন কমিশনের নির্বাচন শাখা থেকে এ তথ্য জানা গেছে। ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ জানান, এনসিপি সহ 16টি নতুন দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই 16টি দলের বিষয়ে এবার মাঠ পর্যায়ে তদন্ত করা হবে। 22 জুন পর্যন্ত 145টি দল নিবন্ধন পেতে আবেদন করে। তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে পারেনি। তাই সবগুলো দলকেই প্রয়োজনীয় ঘাটতি পূরণে 15 দিন সময় দেওয়া হয়। 3 আগস্ট বিকাল 5টায় সেই সময় শেষ হয়। তবে 145টি দলের মধ্যে মাত্র 80টি ইসির শর্ত অনুযায়ী নথিপত্র জমা দেয়। রাজধানীর পূর্বাচলে রাজুকের প্রকল্পে প্লট বরাদ্দ নেয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে আলাদা 3টি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আজ। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা সরকারি জমি বরাদ্দ নেয়ায় দুদক এই মামলাগুলো করে। এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনকে আসামি করা হয়েছে। আজ ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে মামলাগুলো সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সাক্ষ্য দেওয়ার জন্য আলাদা 3 মামলার বাদী দুদকের উপপরিচালক সালাউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া ও এস এম রাশিদুল হাসানকে
হাজির হতে সমন জারি করা হয়েছে। সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। সংরক্ষিত নারী আসন 50 থেকে বাড়িয়ে 100 করার প্রস্তাব এসেছে, কিন্তু কিভাবে তারা নির্বাচিত হবেন সে বিষয়ে ঐকমত্য হয়নি। এদিকে নারী ক্ষমতায়ন নিয়ে সিদ্ধান্তে নারীদের অংশগ্রহণ কম ছিল বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। দলের মধ্যে নারীদের প্রাধান্য বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। জুলাই গণ অভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ ছিল, দিয়েছেন নেতৃত্ব, কিন্তু গত 1 বছরে সরে গেছেন তাদের অনেকেই। তবে নারীদের রাজনীতি গুরুত্ব পেয়েছে ঐকমত্য কমিশনের বৈঠকে, কিন্তু ওই কমিশনে কোনো নারী না থাকায় সমালোচনাও রয়েছে। তাদের ওখানেও নারীর উপস্থিতি কম ছিল, কাজে যেই আলোচনাটা হয়েছে যেটা নারী বিষয়ে, সেই আলোচনার মধ্যে নারীর অংশগ্রহণই কম। তো এটা তো হওয়ারই কথা। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোতে নারী সদস্য ছিল কম। যারা অংশ নিয়েছেন তারাও নারী সংসদ সদস্য নির্বাচন নিয়ে সন্তুষ্ট নন। রাজনৈতিক দল যারা আছে তারা আসলে এটা মানতেই নারাজ যে নারীরা আসলে রাজনীতিতে আগ্রহী। 100টা নারী আসন যদি সরাসরি নির্বাচন করে, সেখানে অনেক নারীর কিন্তু কোনো দলের ধার ধারতে হইতো না। সংসদে নারী আসন বাড়াতে একমত বিএনপি, কিন্তু সরাসরি নির্বাচন করে জিতে আসার বাস্তবতা তৈরি হয়নি বলে মনে করেন শামা ওবায়েদ। এ নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে জামায়াত ইসলামী। আমরা ডিরেক্ট ইলেকশনে আরও বেশি নারী চাই, বাট এটা রাতারাতি এটা হবে না। এটা দল এই লক্ষ্যে কাজ করছে। এখন থেকে দল কিন্তু বিভিন্ন পর্যায়ে নারীদেরকে সুযোগ করে দিচ্ছে রাজনীতির মাঠে কাজ করার জন্য। আমরা তো জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্বের পক্ষে। ধরনটা সম্পর্কে তারা সরাসরি ইলেক্টেড হবে না সংরক্ষিত আসন থাকবে, এটা নিয়ে আমাদের মধ্যে কিছু আলোচনা আছে। তবে অধিকার কর্মীদের দাবি নারীরা অনেকেই গিয়েছে, সরাসরি নির্বাচনেও অংশ নিতে পারেন। তারা কিন্তু সরাসরি নির্বাচনে আসতে পারেন। আর যদি তা না হয়, তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে যে নারীকে তারা তাদের অন্তত 1/3 আসনে তারা মনোনয়ন দেবেন। দলীয় ফোরামে নারীর অংশগ্রহণ বাড়লে সংসদেও বাড়বে বলে মনে করেন বিশ্লেষকেরা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানে হতাহতের সংখ্যা নিয়ে জাতিসংঘ ও সরকারের হিসাবে পার্থক্য রয়েছে। পূর্ণাঙ্গ তালিকা না দিতে পারা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। এ সময় সংস্কার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, সবার মানসিক সংস্কার না হলে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। দেশে যেন ফ্যাসিবাদ আর দাঁড়াতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালানোর আহ্বানও জানিয়েছেন তিনি। জুলাই বিপ্লবে শহীদদের মূল তালিকা এখনো প্রকাশ না করায় দুঃখ প্রকাশ করে সালাউদ্দিন আহমেদ বলেন, 16 বছরে গণতন্ত্রের মুক্তির জন্য যারা প্রাণ দিয়েছেন তারাও জাতীয় বীর বলে গণ্য হবেন। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উদ্যোগ, যারা শহীদ হয়েছেন তাদের জন্য অবশ্য তালিকাটা নিয়ে এখনো প্রশ্ন আছে, এটাও পূর্ণাঙ্গ। যদি আমরা জাতিসংঘের রিপোর্ট অনুসারে বলি, সেই তালিকা হওয়া উচিত 1400-এরও বেশি, কিন্তু তারা এই তালিকা নিয়ে ঘোষণাপত্রে বলছেন 1000-এর অধিক। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ সহ বিভিন্ন পদমর্যাদার 40 জন কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, কর্মস্থল থেকে পালিয়ে যাওয়ায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এমন 40 পুলিশ সদস্যের পদক প্রত্যাহার করা হলো। কর্মকর্তাদের তালিকায় রয়েছেন উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম ও অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার সহ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এসব কর্মকর্তা পলাতক। করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে শূন্য রিটার্ন জমা দিলে তা আইনত দণ্ডনীয় অপরাধ। এজন্য 5 বছর পর্যন্ত জেলের বিধান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রোববার এনবিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে শূন্য রিটার্ন দাখিল নিয়ে নানান বিভ্রান্তি তৈরি হলে এনবিআর এ হুঁশিয়ারি দেয়।
সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরে 17 লাখের বেশি ব্যক্তিশ্রেণীর করদাতা অনলাইনে আয়কর বিবরণী বা রিটার্ন দাখিল করেছেন। তাদের মধ্যে 70% করদাতা কোনো কর দেননি। আর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের উদ্দেশ্যে 21,65,321 জন করদাতা রেজিস্ট্রেশন করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শূন্য রিটার্ন দাখিল নিয়ে বিভ্রান্ত ছড়ায় একটি মহল, যা এনবিআরের নজরে আসলে তারা জানায় করদাতার জমা দেয়া আয়কর রিটার্নে তার আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য দিলে আয়কর আইনে 5 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। এটা তো ধরেন আয় জিরো হতে পারে, মানে আয়ের যদি তার যদি আয় না থাকে আয়টা জিরো হতে পারে টেকনিক্যালি, কিন্তু সম্পত্তি তো জিরো হওয়ার কথা নয়। তো তাহলে আপনি সব শূন্য করে দিবেন, এই জিনিসটা তো আসলে গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকরা বলছেন আয়কর আইন অনুসারে জিরো রিটার্ন নামে কোনো রিটার্ন দাখিলের বিধান নেই। অসাধু আমি বলবো যে কিছু মানুষ আছেন যারা এই সুযোগকে কাজে লাগাতে চান, জিরো জিরো দেখিয়ে কিন্তু সব রিটার্নটা প্রসেস করে দিচ্ছেন, মানে এই সহজীকরণের নামে। কিন্তু এক্ষেত্রে আমাদের যারা করদাতা আছেন তারা ভুলে যাচ্ছেন এই রিটার্নটা কিন্তু করদাতার, মানে যিনি রিটার্নটা ফাইল করছেন ওনার। এবং আয়কর আইনে আপনি যে ধারাগুলো আছে এই ধারাগুলো কিন্তু নতুন নয়। বর্তমানে 1,12,00,000 কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন রয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিজ জেলা চাঁদপুর থেকেই প্রায় 1 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ফ্লাইট এক্সপার্টের এমডি সালমান বিন রশিদ শাহ সাইম। বিভিন্ন উপজেলার অন্তত 10 জন সাব এজেন্টের কাছ থেকে এসব টাকা লোপাটের অভিযোগ পাওয়া গেছে। বিমানের টিকিট কেনা ও অগ্রিম বুকিং দিয়ে বিপাকে ভুক্তভোগীরা। পালানোর 3 মাস আগেই বসতঘর বিক্রি করেন ফ্লাইট এক্সপার্টের এমডি সালমান। রাজধানী নয়াপল্টনে ওয়ার্ল্ডট্রেক ট্রাভেলের মালিক কচুয়ার বাসিন্দা ফখরুল আলম একই জেলার মানুষ হওয়ায় ব্যবসায়িক সখ্যতা গড়ে ওঠে ফ্লাইট এক্সপার্টের এমডি সাইমের সাথে। ফখরুলের অভিযোগ, সাইম পালিয়ে যাওয়ায় 9 লাখ টাকা লোকসান হয়েছে তার, জমা দেয়া আছে আরও 30 লাখ টাকা। ওনাদের অ্যাকাউন্টে আমার 46,000 টাকা ছিল, ওই টাকাটাও তো আর আপাতত কানেকশন নাই। এছাড়া আমার নিয়ারলি 30 লাখ টাকার টিকিট এখনো রানিংয়ে আছে। শুধু ফখরুল নন, শাহরাস্তি, ফরিদগঞ্জ সহ বিভিন্ন উপজেলার আরও অনেকের টাকা হাতিয়ে নিয়েছেন ফ্লাইট এক্সপার্টের এমডি। গ্রামবাসী বলছে 2 মাস আগে দামি গাড়ি ও ঢাকায় 4টি ফ্ল্যাট কেনেন সাইম। চৌমুনি বাজারে রয়েছে 3 তলা ভবন ও 48% জমি। কচুয়ার আছে একজন, আরো এক জায়গার আছে, আবার আমাদের যে পাশের গ্রাম যে বরিগাঁও থেকে উনিও কিছু টাকা পয়সা পাইবো। টিকিটের ব্যবসা করে এক্সপার্ট ফ্লাইট নামে কি জানি, এটা আমরা পরে শুনছি, এখন শুনতে পারি আর কি। বিভিন্ন নিউজ অথবা অনলাইনে দেখতে পাচ্ছি যে ওরা মানুষের টাকা মেরা চলে গেছেন। তবে ফ্লাইট এক্সপার্টের পরিচালনা পর্ষদ ও কয়েকটি ট্রাভেল এজেন্সির ষড়যন্ত্রের অভিযোগ করেছেন সাইমের বাবা। ডিজিটালাইজড, এটার মধ্যে যদি কেউ কমান্ড না মানে তাহলে এটা বিরাট ক্ষতি হয়ে যায়। তখন তারা সিস্টেমটা তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে, যেন আর কেউ টিকিট ইস্যু না করে। পুলিশ বলছে ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুনেছি সে এই ব্যবসার সাথে জড়িত অনেক ভুক্তভোগী রয়েছে। কচুয়া থানা এলাকায় যদি এরকম কেউ ভুক্তভোগী থাকে, তাদেরা যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চায় তাহলে থানায় অভিযোগ দায়েরের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থ আত্মসাতের অভিযোগে 2 আগস্ট ফ্লাইট এক্সপার্টের এমডি সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন এক ভুক্তভোগী। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ, তবে এমডি, তার বাবা ও ভাই পলাতক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়েছে। রাতে বেলাবু উপজেলার রাজাবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় আটক করা হয়েছে এক নারীকে। রোববার দুপুরে পৌর এলাকার বাসেলস্থ ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে চুরি হয় নবজাতক। সিসিটিভি ফুটেজে দেখা যায় বোরকা পরা এক নারী আঁচলের নিচে নবজাতকটিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন। স্বজনদের অভিযোগ, হাসপাতালের গাফিলতি ও অব্যবস্থাপনার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে। তবে কর্তৃপক্ষের দাবি পরিবারের উপস্থিতিতে এই চুরির ঘটনা ঘটেছে। এখানে কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল না। লক্ষ্মীপুর জেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার রাতে সদর উপজেলার পালের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনী জানায়, গ্রেপ্তার সাবেক যুবদল নেতা ফরিদ উদ্দিন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেওয়া সহ নানা অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রাতে পালেরহাট এলাকায় ফরিদের বাড়িতে অভিযান চালান তারা। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ 1 লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও ফরিদের সহযোগী নাইমের বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়। অস্ত্রসহ গ্রেপ্তারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। মার্ডার মামলা এবং অস্ত্র মামলা আছে, ওই জিনিসগুলো আমরা আগে আমলে নিয়েছিলাম এবং ওর ভিত্তিতে আমরা পরবর্তীতে তার ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করি এবং বিভিন্ন ধরনের গোয়েন্দা মাধ্যমের ভিত্তিতে আমরা তথ্য পাই যে সে এখনো এই কার্যক্রমগুলো চলমান রেখেছে এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। খুলনা সুপার জুট মিলে আগুনে পুড়ে গেছে পরিত্যক্ত পাটের গুদাম। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট পৌনে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় গত রাত 9:30টার দিকে সুপার জুট মিলের পরিত্যক্ত পাটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি স্টেশন থেকে 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সুপার জুট মিলের ম্যানেজার কামরুল ইসলাম জানান, অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আসায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। আনারসের রাজধানী হিসেবে খ্যাত টাঙ্গাইলের মধুপুর। জলছত্রে বসে আনারসের বড় হাট। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, আনারসের দাম কেমন যাচ্ছে, বেচাকেনা কেমন হচ্ছে? গত কয়েক বছরের তুলনায় এবছরে আনারসের দামটা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছেছে বলে জানিয়েছে এখানকার কৃষকেরা। অর্থাৎ এবারের আনারসের দাম নিয়ে তারা বেশ সন্তুষ্ট। আপনি জানেন যে এই টাঙ্গাইলের মধুপুরে আনারসটি জিআই সনদ পেয়েছে, যে কারণে দেশব্যাপী এর সুনাম ছড়িয়ে পড়ছে। এছাড়া এর স্বাদ এবং গন্ধের কারণে আগে থেকে এর নির্দিষ্ট ক্রেতা ছিল। জিআই সনদ পাওয়ার পরে সেটা আরও বেড়েছে বলে এখানকার চাষিরা মনে করছে। আমি এখন দাঁড়িয়ে আছি, আপনি যেমনটি বলছিলেন যে আনারসের সেই রাজধানী টাঙ্গাইলের মধুপুরে, এখানে যে সারি সারি ভ্যান দেখা যাচ্ছে, অর্থাৎ দৃষ্টিসীমার ভিতরে যতগুলি ভ্যান দেখা যাচ্ছে ভ্যানের সংখ্যা এর চাইতেও অনেক বেশি। এবং রাস্তা শুধু এই পাশটাতে নাই, রাস্তার অপর পাশেও একই অবস্থা, অর্থাৎ বিস্তীর্ণ এলাকা জুড়ে এভাবে রাস্তার দুই পাশে ভ্যানের ভিতরে কৃষকরা তাদের উৎপাদিত যে আনারস সেটি নিয়ে এসেছে। এবার আনারসের যে শুধু দাম বেশি বা দামটা ভালো পাচ্ছে তাই না, এবার ফলনটাও বেশ ভালো হচ্ছে, এমনটি কিন্তু এখানকার কৃষকরা বলছে। গত 2 বছর আনারসের ফলনও যেমন কম হয়েছিল, সেই সাথে দামটাও কম পাওয়ার কারণে অধিকাংশ চাষি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু এবছর তারা যেটা আশা করছে লস অনেকটাই কাটিয়ে উঠতে পারবে। কিন্তু এখানে কিছু সমস্যা রয়েছে, অর্থাৎ এবছর আনারসের দাম বেশি থাকলেও সারের দুষ্প্রাপ্যতার কারণে তাদের ফলনে কিছুটা প্রভাব পড়েছে বলে কোনো কৃষক আমাদেরকে জানিয়েছে। এছাড়া যেসব রাসায়নিক ব্যবহার করা, অর্থাৎ সার কীটনাশক ব্যবহার করা, সেগুলির দাম বাড়ার কারণে আনারস প্রতি 10 থেকে 15 টাকা দাম বৃদ্ধি পেলেও কৃষক কিন্তু সেই কাঙ্ক্ষিত লাভটি প্রত্যাশা মতো পাবে না, কারণ এই তার বড় একটি অংশ সার কীটনাশক এবং যেসব অন্যান্য খরচ রয়েছে সেই খরচের সাথে যোগ হয়ে যাচ্ছে। এর পাশে যেটা বলি, যে জায়গাটাতে মধুপুরের আনারসের রাজধানী হিসেবে খ্যাত, এখানে জায়গা কিন্তু খুবই কম। রাস্তার দুপাশে মানুষ এভাবে তাদের উৎপাদিত আনারস নিয়ে আসে, যেটা দেশের বিভিন্ন প্রান্তে যায়, কিন্তু এখানে ভালো কোনো জায়গা নেই। রাস্তার বিভিন্ন জায়গায় রাস্তার পাশে অনেক কর্দমাক্ত রয়েছে, যে কারণে ক্রেতারা যারা অনেক আনারস কিনে এবং দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায়, তারা কিন্তু আনারস সঠিকভাবে রাখতে পারে না। এই বিষয়ে সরকারের পদক্ষেপ দাবি করছে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের মধুপুরের আনারসের রাজধানী থেকে আনারসের সর্বশেষ। টাঙ্গাইলের মধুপুর থেকে আনারসের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। নীলফামারীর 30টি ইউনিয়নের ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে প্রায় 7 বছর ধরে ব্যাহত ইন্টারনেট সেবা। মডেম ও মোবাইল ডেটা ব্যবহার করছেন উদ্যোক্তারা। এ কারণে গুনতে হচ্ছে বাড়তি টাকা, অপচয় হচ্ছে সময়। স্থানীয়রা বলছেন, সংযোগ চালুর 2 বছরের মাথায় মুখ থুবড়ে পড়ে সেবা কার্যক্রম। কর্তৃপক্ষের দাবি, কেবল কাটা পড়ায় এই সংকট। দ্রুত সার্ভার মেরামতের আশ্বাস তাদের। 2016 সালে নীলফামারীতে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে তথ্য সেবা ও ডিজিটাল কেন্দ্র স্থাপন করা হয়। তবে সংযোগের 2 বছরেই অকেজো হয়ে পড়ে তথ্য সেবা কেন্দ্রের ফাইবার হোমগুলো। সার্ভার সমস্যার কারণে বিপাকে সেবা প্রত্যাশীরা। জরুরি কাজ ছাড়তে নষ্ট হচ্ছে দীর্ঘ সময়। এখানে আমরা যখন কোনো কাজের জন্য আসি, যে কাজটি আমাদের 10 মিনিটে পাওয়ার কথা, সেখানে আমাদের দেখা যাচ্ছে 2-3 দিন ঘুরতে হচ্ছে। কাজের জন্য লোক আছে, কাজ করার জন্য বসে আছে, কিন্তু হয়তো ওই মেশিনটা চালু থাকলে আমরা এই দ্রুত সেবাটা পাইতাম।
তথ্যকেন্দ্রে সেবা দিতে মডেম ও মোবাইল ডাটা ব্যবহার করছেন উদ্যোক্তারা, কিন্তু গুনতে হচ্ছে বাড়তি খরচ। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাগুলো নেই বাইরে থেকে, অনেক সময় দেখা যাচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে ব্রডব্যান্ড সেবা ভালোভাবে পাই না, খুব স্লো। বিভিন্ন জায়গা থেকে লোক পাঠায়, কিন্তু লোক পাঠানোর পরও আসার পরে বলে যে আমরা এই ধরনের কার্যক্রম করব। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাস্তা সংস্কারের সময় তার কাটা পড়ায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিগগিরই সার্ভার মেরামতের আশ্বাস তাদের। আমাদের ম্যাক্সিমাম কেবল ছিল আন্ডারগ্রাউন্ড কেবল, এক্ষেত্রে এখন আমাদের আন্ডারগ্রাউন্ড কেবলের মাধ্যমে অনেক বিভিন্ন জায়গায় ফল্ট হওয়ার কারণে এগুলো আমাদের ওটিটিআর করার মাধ্যমে অনেক সময় লাগে। সেক্ষেত্রে আমরা অনেক সময় এগুলো ওভারহেড করা আছে, তারপরে এগুলো এখন অনেক ওভারহেড কারণে বিভিন্ন দুর্যোগ বা কারণে সেগুলো আমাদের ফাইবার ব্রেক হয়। এগুলোকে কিভাবে কার্যকর করে জনসেবাকে আরও উন্নততর করা যায় সেজন্য আমরা চেষ্টা করছি। ইতিমধ্যেই আমরা বিটিসিএলকে চিঠি লিখে জানিয়েছি যে কিভাবে এটা দ্রুত কানেকশনগুলো ওকে করা যায়। বিটিসিএল এর এই সেবার আওতায় জেলার 30টি ইউনিয়ন পরিষদের প্রায় 10 লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।